আমার মেমোরি যদি আমার সাথে বেট্রে না করে তাহলে হচ্ছে ইনকিলাব মঞ্চের যাত্রাটা শুরু হয়েছিল 2024-এর 8 আগস্ট, 5 আগস্টের পরপরই। এবং এটা খুব সম্ভবত লাইমলাইটে মানে একটু একটু করে আলোচনা আসতে শুরু করা অগস্টের দিকে। পরবর্তী সময়ে যখন জুলাই পদযাত্রা করতে গেল তখন গোপালগঞ্জে যে ইস্যুটা হলো তখন হাদি প্রচুর খারাপ কথা বলে, এই খারাপ কথাটা আমি বলতে চাই না, বলে লাইমলাইটে আসলো। এবং এই লাইমলাইটে আসাটা যে বাংলাদেশিরা যেটা হয় যে এই ধরনের আজে বাজে কথা বলা, এই ধরনের রিয়াকশনগুলো তারা খুব পছন্দ করে তাদের কাছে। এবং আমার কাছে মনে হয় কি বাঙালিতে তো অনেক বেশি হাতে সময় থাকে, তাদের এগুলো দেখে তারা এন্টারটেইন হয়। বাংলাদেশিদের যদি কর্মসংস্থান করা যেত, আপনারা তো জানেন যে বাংলাদেশিদের কর্মসংস্থান খুবই কম, স্পেশালি শিক্ষিত বেকারের সংখ্যা বেশি। তো অনেকেই আছে কন্টেন্ট ক্রিয়েটর হতে চায়, অনেকে আছে ফেসবুক ইউটিউবে এই রিলস দেখে দিন পার করে, দিন গুজরানো হয়। তো তাদের কাছে হাদি খুব সহজেই একটা ক্যারেক্টার হয়ে উঠলো, ফিগার হয়ে উঠলো। এখন মজার ব্যাপার দেখেন, হাদিকে এত বেশি হাইপে তোলা হলো, এত বেশি রিলস, হাদির প্রত্যেকটা কর্মকাণ্ড এত বেশি প্রচার চালানো হয়েছে। আপনারা জানেন যে একটা গ্রুপ অফ পিপল বাংলাদেশে আছে যাদেরকে আমরা বট বাহিনী বলি, তারা সোশ্যাল প্ল্যাটফর্মে ভীষণ অ্যাক্টিভ। চাইলে আজকে আমাকে ধস নামিয়ে দিতে পারে, চাইলে আজকেই আমাকে অনেক উপরে তুলে দিতে পারে। সো হাদিকে তারা যেটা করলো, হাদিকে একটা ক্যারেক্টার হিসেবে দাঁড় করিয়ে দিল। কে ইনসাফের কথা বলছে। হাদি সবসময়, কাজী নজরুল একজন বিদ্রোহী কবি এবং তিনি সবসময় শ্যামা সঙ্গীত, মানে সব থেকে সর্বাধিক বাংলায় শ্যামা সঙ্গীত রচনাকারী হচ্ছেন কাজী নজরুল। তাকে ইসলামের কবি হিসেবে হাদি প্রচার চালায় দিল। তারপর কি হলো, কাওয়ালি সঙ্গীতের প্রতি তার অনুরাগ পোষণ করলো। এবং হাদি কিন্তু ডেলিভারেটলি বাংলাদেশের সব কিছুকে ইনকার করতো, মানে সব কিছুকে প্রত্যাখ্যান করতো, সে পছন্দ করতো না। আবার ইনসাফের কথা বলতো, আবার মানে খুবই একটা কন্ট্রাডিক্টরি ফেস ছিল তার। তো এইসব কারণে হাদিকে যে আমি খুব পছন্দ করতাম এইরকমটা না। এবং আমি তো সবসময় স্টিল আমি জানতে চাই যে 5 আগস্টের আগে হাদির এই জুলাই অভ্যুত্থানে কি ভূমিকা ছিল, আমি কোথাও কিন্তু খুঁজে পাই নাই। যাই হোক, তো হাদি যেদিন শিকার হলো, মানে হাদির উপর হামলা হলো, গুলি বর্ষণ হলো, তার আগ পর্যন্ত আমার ধারণা ছিল হাসনাত আবদুল্লাহ, সার্জিস বা এইরকম কেউ হয়তো এই ধরনের হত্যাকাণ্ডের শিকার হবে। কারণ মনে রাখবেন, রাজনীতিতে লাশের রাজনীতি হচ্ছে সব থেকে স্ট্রং রাজনীতি। আপনি যদি রাজনীতিতে লাশ ফেলে দিতে পারেন তাহলে আপনি কিন্তু গেম অনেকখানি উইন করে যাবেন। সো আমার ধারণা ছিল এটা হয়তো হাসনাত হবে, সার্জিস হবে, এই দুজনের মধ্যে আমার কেন যেন মনে হয়েছে, বাকিদেরকে ওইভাবে মনে হয় নাই। কারণ হাসনাতের ক্যারেক্টারটা ওই জায়গায় ছিল। তো আমি বলবো যে হাসনাত বুদ্ধিমান, সে ওখান থেকে বের হয়ে গেছে। হাদি হয়তো শেষ সময় সে বুঝতে পেরেছিল, কারণ হাদি সব সময় বলতো যে তার হত্যাকাণ্ডে যেন বিচার হয়, সে যেন বিচার পায়, সে তো হত্যাকাণ্ডের শিকার হবে। দ্যাট মিনস সে আসলে মোটামুটি নিশ্চিত ছিল যে সে হত্যাকাণ্ডের শিকার হতে যাচ্ছে। এবং সে বোধহয় বুঝতে পেরেছিল যে যারা তাকে তৈরি করেছে তারাই তাকে বধ করবে, তারাই তাকে বলি দিবে। রাজনীতি বিসর্জন চায়, ত্যাগ চায়। এবং হাদি বোধহয় বুঝতে পেরেছিল যে এই কুরবানিটা আসলে সে হতে যাচ্ছে, যে কারণে সে বারবার যতজনের সাথে শেষ কয়েকটা মাস তার কেটেছে সবাইকে এটা সে বলেছে তার জীবন সংশয় আছে। তো এইসব জায়গা থেকে যেটা হলো যে হাদি যেদিন এইরকম হামলার শিকার হলো এবং পরবর্তীতে শেষ 18 ডিসেম্বর সে তো বোধহয় মারা গেল। যাই হোক, যে ট্যাক্স, 12 তারিখ, 18 তারিখ, আচ্ছা, এক শুক্রবার থেকে আরেক শুক্রবার সে যখন মারা গেল, আমি তখনই বলেছিলাম হাদি কোনোদিন ইনসাফ পাবে না। এবং হাদিকে তৈরি করা হয়েছিল বিসর্জন দেবার জন্য। এবং যে কারণে দেখবেন যে হাদি মূল জুলাই অভ্যুত্থানে না থেকেও পরবর্তীতে তাকে হিরো তৈরি করা হয়েছে। এবং তার এই ক্যারেক্টারটা দিয়ে ভবিষ্যতে রাজনীতিতে আরও অনেক ধরনের সুযোগ সুবিধা, লেনদেন, দেন দর কষাকষি হবে বলেই আমার ধারণা। সো হাদি, আপনার জন্য দুঃখ সমবেদনা থাকলো।